কত কথাই না বলা থেকে যায়, তাই না? বুকের মাঝে সেই কথা বাড়তে বাড়তে অভিমানেরও জন্ম হয়। কিন্তু সেই অভিমান বুকে করে নিয়ে কজনই বা তার প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করতে পারে? আর যারা অপেক্ষা করে তারা কি সত্যিই পৌঁছতে পারে ভালোবাসার কাছে? চলুন তাহলে জেনে নিই কি বলতে চাইছে আমাদের আজকের গল্প। নমস্কার, আপনারা শুনছেন রাতের গল্প। আর রাতের গল্প মানেই মন ভালো করার গল্প। রাতের গল্পে আজ আপনারা শুনবেন লেখিকা অপর্ণা সাধুকার কলমে তোকে ছাড়া অসম্পূর্ণ। গল্প শুরুর আগে একটাই অনুরোধ, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং গল্পগুলি ভালো লাগলে শেয়ার করতে পারেন প্রিয়জনদের সাথে। চলুন আর দেরি না করে শুরু করি আজকের গল্প তোকে ছাড়া অসম্পূর্ণ। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের সামনে থেকে হলুদ ট্যাক্সি ধরল রুহি। দাদা, দমদম এয়ারপোর্ট। ট্যাক্সি ড্রাইভার রুহির কথা মতোই তার গন্তব্যের দিকে এগিয়ে চলল। রুহি জানলার কাঁচটা নামিয়ে দিয়েছে। আকাশে মেঘ জমেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। ঝোড়ো হাওয়া দিচ্ছে। জানলার বাইরে তাকিয়ে থাকতে থাকতে রুহি মনে মনে ভাবছিল 10 বছর আগের কথা। ওর সাথে রুদ্রর প্রথম দেখা, তারপর ওর সাথে বন্ধুত্ব, তারপর একদিন হঠাৎ করেই জানতে পারা রুদ্র হায়ার স্টাডিজের জন্য বিদেশ চলে যাচ্ছে। মাঝে কেটে গেছে 10টা বছর। পাল্টায়নি কিছুই, শুধু রুহির মনের অনুভূতিগুলো ছাড়া। বন্ধুত্ব থেকে কখন অনুভূতিগুলো ভালোবাসায় পরিণত হয়েছিল বুঝতে পারেনি। বিগত 5 বছর যখন রুদ্র থেকে দূরে ছিল তখন বুঝেছিল নিজের মনের অনুভূতিটা। যখন সে রুদ্রের অনুপস্থিতি অনুভব করতে পারল নিজের জীবনে, তখন বুঝল রুদ্র ঠিক কতটা জায়গা করেছে ওর জীবনে। বিদেশে পাড়ি দেবার কথাটা রুদ্র যখন বলেছিল তখন ভারী অভিমান হয়েছিল। তার ঠিক 2 দিন পরে রুদ্র বিদেশে পাড়ি দিল। জানতে পেরেছিল ওদের এক বন্ধুর থেকে। রুহি আর রুদ্রর সঙ্গে কোনো যোগাযোগ করেনি। অনেক অভিমান হয়েছিল ওর উপর। রুদ্র এইভাবে চলে গেল, একবার ওর কথা ভাবেনি। তারপরে রুহি বুঝেছিল নিজের মনের অনুভূতিগুলো। কত রাত নির্ঘুম কেটেছিল, চোখের জলে বালিশ ভিজিয়েছিল। চিরকাল যে মেয়েটার কোনো বন্ধু ছিল না, রুদ্রর সাথে আলাপ হবার পর থেকেই বন্ধুত্ব কি সেটা রুহি বুঝেছিল। চিরকাল ভয় পাওয়া মেয়েটাই রুদ্রর বন্ধুত্বের হাত ফিরিয়ে দিতে পারেনি। মা হারা মেয়েটা মানুষকে বিশ্বাস করতে ভয় পেত। অতীতের এক কালো ছায়া ওকে তাড়া করে বেড়াত। এখনো সে অন্ধকারকে ভয় পায়। ওই অন্ধকারে আলো হয়ে ওর জীবনে এসেছিল রুদ্র। আর কাল দুপুরে একটা আননোন নাম্বারে ফোন এসেছিল। ফোন রিসিভ করে কথা বলার আগেই ওপাশ থেকে চেনা কণ্ঠস্বরটা শুনে থমকে গিয়েছিল। চোখ দিয়ে গড়িয়ে পড়েছিল 1 ফোঁটা জল। এই 5 বছরে রুদ্র বহুবার ফোন করেছে, কিন্তু ও ফোন ধরেনি। কিন্তু কাল দুপুরের ফোনটা ও কল্পনাও করেনি। রুদ্র ফোন করে রুহিকে কোনো কথা বলতে না দিয়ে, আমি জানি আমার উপর তোর অনেক রাগ অভিমান জমে আছে, এইগুলো সাইডে রেখে কাল একটাবার আমার সাথে দেখা কর। তোকে অনেক কথা বলার আছে, প্লিজ একবার দেখা। এয়ারপোর্ট থেকে বেরিয়ে তোর সাথেই সবার আগে দেখা করতে চাই। কাল আমি অপেক্ষা করবো তোর জন্য। এসব কথাই রুহি ভাবছিল। চমক ভাঙল ड्राइवरेর কথায়। मैडम, थोड़ा गाना चलाने से आपको कोई तकलीफ होगा? হ্যাঁ দাদা, চালান, আমার অসুবিধে নেই।
চোখের জল কোন রকমই মুছে ধরা গলাতেই কথাটা বলল। ড্রাইভার রেডিওটা অন করে দিল। তখন রেডিওতে সবে একটা গান শুরু হয়েছে। এই গানটা রুহির খুব প্রিয়। গানটা শোনার সাথে সাথে রুহি বাইরে থেকে চোখ সরিয়ে শরীরটাকে গাড়ির সিটে এলিয়ে দিয়ে চোখটা বন্ধ করল। এখনো অনেকটা রাস্তা বাকি, আর ও ভাবছিল রুদ্রর সাথে কাটানো মুহূর্তগুলোর কথা। দশ বছর আগে আজ রুদ্রর প্রথম কোচিং শুরু। ক্লাস 11, পড়ার খুব চাপ। বাড়ি থেকে নতুন কোচিং সেন্টারে ভর্তি করিয়ে দিয়েছে, আর আজই তার বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে গেছে। সে সাইকেল কোনো মতে স্ট্যান্ড করে রীতিমতো দৌড়তে দৌড়তে কোচিং সেন্টারে ঢুকলো। রুদ্র গেটের সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলল, স্যার আসবো? ঘরের মধ্যে স্যার বাদে আরো 10 জন উপস্থিত। সবাই বইয়ের মধ্যেই মুখ গুঁজে ছিল। রুদ্রর গলার স্বর শুনে সবাই দরজার দিকে তাকালো। স্যার আসবো? আরো একটা গলার স্বরের আওয়াজ শুনে রুদ্র পেছন ফিরে তাকালো। সাথে ঘরের মধ্যে উপস্থিত 11 জন রুদ্রকে টপকে পেছন দিকে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখার জন্য উদ্বিগ্ন। রুদ্র গেটের সামনে থেকে সরে যেতেই পেছনের মানুষটাকে দেখা গেল। ঘরে উপস্থিত স্যার আর 5টা মেয়ে বাদে সবাই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। বছর 16 মেয়ে রুহি, কালো রঙের কুর্তি আর সাদা লেগিংস পরিহিত, চুলটা পনিটেল করে বাঁধা। সেও রীতিমতো হাঁপাচ্ছে। দেখে বোঝা যাচ্ছে সেও দৌড়ে এসেছে। ভিতরে এসো। স্যার কথাটা দুজনকে উদ্দেশ্য করেই বলেছে। কথাটা রুহির কানে গেলেও রুদ্রর কানে এখনো পৌঁছয়নি। রুহি রুদ্রকে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করল। রুদ্র তখনও দরজার সামনেই দাঁড়িয়ে আছে। ঘরের মধ্যে 4টি বেঞ্চ রয়েছে। একদিকে মেয়েরা বসে, আরেকদিকে ছেলেরা। যেদিকে মেয়েগুলো বসেছিল রুহি সেই দিকেরই একটা বেঞ্চে গিয়ে বসল। রুদ্রকে তখনও গেটের কাছে দাঁড়িয়ে থাকতে দেখে স্যার এবার ধমক দিয়ে উঠলেন, এই, তুমি এখনো বাইরে দাঁড়িয়ে আছো কেন? স্যারের কথায় রুদ্রর চমক ভাঙল। সরি স্যার। রুদ্র ঘরে ঢুকে একটা বেঞ্চে বসল। ব্যাগ থেকে বই বার করতে করতেই আর চোখে একবার রুহিকে দেখে নিল। সেও ব্যাগ থেকে বই বার করে বসে আছে। এই, তোমরা দুজন বইয়ের 10 নম্বর পাতা খোলো। কোচিং শেষে সবাই যে যার বাড়ি চলে গেছে। রুদ্র নিজের সাইকেলটার লক খুলে বাইরে বার করে নিয়ে এসে দেখে রুহিত তখনও কোচিং সেন্টারের গেটের কাছে দাঁড়িয়ে। রুদ্রর কি মনে হতেই সে এগিয়ে গেল রুহির দিকে। রুহি বারবার হাত ঘড়ির দিকে চোখ বোলাচ্ছে। দেখে বোঝাই যাচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে। বলছি, তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? রুদ্রর কথা শুনে রোহিত চমকে উঠল। হ্যাঁ, হ্যাঁ, মানে বাবার জন্য। এতক্ষণ হয়ে গেল এখনো এলো না। রুদ্র এবার ব্যাপারটা বুঝতে পারল। কিছু যদি মনে না করো তাহলে সামনের রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াও। এইখানের রাস্তাটা ফাঁকা হয়ে গেছে, তুমি এখানে একা দাঁড়িয়ে থাকবে। রুহিও একবার চারিদিকটা দেখে নেয়। সত্যি রাস্তাটা ফাঁকা হয়ে গেছে। এইভাবে এখানে দাঁড়িয়ে থেকেও লাভ নেই। সে রুদ্রের কথায় সায় দিয়ে রুদ্রর সাথে হাঁটা শুরু করল। দুজন পাশাপাশি হাঁটছে। রুদ্র এবার একটু সাহস করেই রুহিকে জিজ্ঞাসা করল, তোমার নাম? রুহি। তোমার? আমি রুদ্র। তোমার কোন স্ট্রিম? কমার্স। তোমার? আমারও কমার্স। তা তুমি কি আগে থেকেই এই কোচিং সেন্টারে পড়ো, নাকি নতুন ভর্তি হয়েছো? না, আমি নতুন ভর্তি হয়েছি। তুমি? আরে আমিও তাই। তুমি এখানে দাঁড়াও, তোমার বাবা হয়তো এক্ষুনি চলে আসবে। রুদ্র রুহির সাথেই দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ হয়ে গেছে ওরা দাঁড়িয়েই রয়েছে। এবার রুদ্রর দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে চিন্তা করবে। অনেকক্ষণ ধরেই রুহি উসখুস করছে। রুদ্র সেটা বুঝতে পারছে। তুমি কি কিছু বলবে? না মানে অনেকক্ষণ ধরে ছটপট করছো। না মানে তুমি তো অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছো,
তোমার দেরি হচ্ছে না? হ্যাঁ, সে দেরি হচ্ছে। তোমার বাবা যতক্ষণ না আসছে আমি তোমার সাথে দাঁড়াবো, চিন্তা করো না। রুহি অবাক হয়ে তাকালো। ছেলেটা কি এমন, নাকি আমাকে দেখে এমন করছে? কিন্তু আমার মন বলছে যে ছেলেটা এমনই। রুদ্র অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে রুহি বারবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে আর বারবার এদিক ওদিক দেখছে। তোমার কি কিছু হয়েছে? না মানে এরকম ছটপট করছো? না, আসলে অনেকক্ষণ হয়ে গেল, বাবা এখনো এলো না, আমার ভয় করছে। ভয়ের কি আছে, এক্ষুনি চলে আসবে। ওদের কথার মাঝখানে রুহি দেখতে পেল ওর বাবা ওদের দিকে এগিয়ে আসছে। ওই তো বাবা এসে গেছে। আজ তাহলে আসি, কাল দেখা হবে। রুহি এগিয়ে গেল ওর বাবার দিকে। রুদ্র তখনও দাঁড়িয়ে আছে ওইখানে। রুদ্র আর রুহি কেউই জানতো না ওদের সম্পর্কটা এই জায়গায় এসে দাঁড়াবে। মাঝে কেটে গেছে 2 মাস। রুহি আর রুদ্রর মধ্যে বন্ধুত্ব একটু হলেও পোক্ত হয়েছে। রুহি একটু একটু করে বিশ্বাস করতে শুরু করেছে রুদ্রকে। রুদ্র এখনো জানে না রুহির জীবনের অন্ধকার রহস্যের ব্যাপারে। একদিন সন্ধ্যাবেলা তখনও কেউ পড়তে আসেনি। রুহি সবার প্রথমে এসেছে। অনেকক্ষণ হয়ে গেছে দেখে রুহি উঠে গিয়ে দোতলার ওই ঘরের লাগোয়া জানলার সামনে গিয়ে দাঁড়ালো। এখান থেকে গেটটা পুরো দেখা যায়। ও দেখলো রুদ্র সাইকেল নিয়ে ঢুকছে। রুহির ঠোঁটে হাসি খেলে যায়। সে জানলার সামনে থেকে সরে গিয়ে বেঞ্চের কাছে এগিয়ে আসছিল। হঠাৎ করেই চারিদিকে অন্ধকার হয়ে যায়। কারেন্ট চলে গেছে। আকস্মিক এমন কিছু হবে সেটা রুহি আশা করেনি। মানুষ কঠিন সময়ে নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে পারে না। রুহিও সেটা করতে পারল না। জিন্সের পকেটে নিজের মোবাইলটার কথা রুহি ভুলেই গেল। সে ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করলে একটু হলেও অন্ধকারটা ঘুচবে। তার মনে জাঁকিয়ে বসেছে ভয় আর আতঙ্ক। এই অন্ধকার ও সহ্য করতে পারছে না। ওর মনে হচ্ছে এই অন্ধকার যেন ওকে গিলে খেতে আসছে। তখন সে চিৎকার করে ওঠে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। রুদ্র কোচিং সেন্টারের সামনে আসতেই কারেন্ট চলে যায়। সে তখন ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সাইকেল স্ট্যান্ড করে লক করছিল। হঠাৎই চিৎকার শুনে ও চমকে ওঠে। এটা তো রুহির গলা, দোতলা থেকে এলো মনে হলো না? রুদ্র তখন পড়ে কি মরি করে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করেছে। চারিদিক অন্ধকারে ছেয়ে আছে। রুদ্র ফোনের লাইটটা ঘরের মধ্যে ফেলে রুহিকে ডাকতে লাগলো, রুহি, তুই আছিস এখানে? রুহি, আমার কথা শুনতে পেলে সাড়া দে। রুহি তখন ঘরের এক কোণে বসে কি সব যেন বিড়বিড় করছে। আমার খুব ভয় করছে, আমার অন্ধকারকে খুব ভয় করে, প্লিজ প্লিজ হেল্প। রুদ্র ফ্ল্যাশ লাইটের আলো সারা ঘরে ঘুরিয়ে দেখছিল। হঠাৎ করেই ঘরের এক কোণে গিয়ে চোখটা আটকে যায়। রুহি হাঁটু দুটো বুকের কাছে জোর করে বসে আছে। ভয় আর আতঙ্ক ওর চোখে মুখে স্পষ্ট। রুদ্র ছুটে গেল রুহির কাছে। এই রুহি, কি হয়েছে তোর? এমন করছিস কেন? রুদ্র দেখলো রুহি ভয়ে কাঁপছে। আমার ভয় করছে, খুব 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 ভয় করছে। রুহি হাঁপাচ্ছে, কথা বলতে পারছে না। অন্ধকারে ভয় করে রুদ্র, আলো জ্বালা প্লিজ। রুদ্র কি করবে বুঝতে পারছে না। এর মধ্যে ও কিছু জনের গলার আওয়াজ শুনতে পাচ্ছে। রুদ্র বুঝতে পারলো বাকি ছেলেমেয়েরাও এসে গেছে। সবাই তড়িঘড়ি ওপরে উঠে এলো। রুহির ওই অবস্থা দেখে সবাই ঘাবড়ে গেছে। পাশ থেকেই একটা ছেলে বলে উঠল, এই রুদ্র, কি হয়েছে ওর? ও এমন কেন করছে? জানি না, ও বলছে ওর অন্ধকারে ভয় করে। তোরা একটু প্লিজ ফোনের লাইটগুলো জ্বালা না।
রুদ্র রুহির পিঠে জোরে জোরে হাত ঘষতে লাগলো। এতজনের ফোনের আলোতে ঘরের অন্ধকারটা বেশ ভালোই কেটে গেছে। রুহি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। রুদ্র তখনও ওর পাশে বসে ওকে স্বাভাবিক করার চেষ্টা করছে। কারেন্ট চলে এসেছে। কি হয়েছে এখানে? সবাই এরকম ভিড় করে দাঁড়িয়ে আছো কেন? পেছন থেকে গুরুগম্ভীর আওয়াজ শুনে সবাই পেছন ফিরে তাকালো। পাশ থেকে একটা মেয়ে বলে উঠল, স্যার, রুহির শরীর খারাপ করছিল, কেমন একটা করছিল। কই দেখি, সরো সবাই। স্যারের কথা মতো সবাই সরে গেল। রুদ্র রুহির পাশ থেকে উঠল না। সে তখনও রুহির হাত শক্ত করে ধরে বসে আছে। তার চোখে মুখে উৎকণ্ঠা। রুহি, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? বাড়ি যাবে? রুহি কিছু বলল না, খালি ওপর নিচে মাথা নেড়ে সম্মতি দিল। আচ্ছা, তোমার বাবাকে ফোন করি তাহলে। রুহি আবার মাথা নেড়ে জবাব দিল, হ্যাঁ। কেটে গেছে ৮ ঘন্টা। রুহি একটা বেঞ্চের কোণায় চুপ করে বসে আছে। ক্লাস শুরু হয়েছে বলে সবাই যে যার পড়ায় মনোযোগ দিলেও মন বসছে না রুদ্র। সে বারবার রুহির দিকে তাকাচ্ছে। মেয়েটা কেন এমন করছিল? ও অন্ধকারকে কেন ভয় পায়? না, পরে ওকে জিজ্ঞাসা করতেই হবে। এর মধ্যেই রুহির বাবা এসে গেছে রুহিকে নিয়ে যেতে। রুহি বাবার সাথে বেরিয়ে গেল। মেয়েটা একটাও ক্লাস মিস করে না, আর সে কিনা 3 দিন ক্লাসে এলো না। কেটে গেছে আরো একটা সপ্তাহ। ওদের ক্লাস থাকে সপ্তাহে 3 দিন, আর এই 3 দিনে রুহি কোচিং এ আসেন। রুদ্রর চিন্তা হয়। রুদ্রর কাছে রুহির ফোন নাম্বার থাকলেও কোনো দিন ফোন করেনি। আজ মনের সাহস জুগিয়ে ফোনটা করেই ফেলল রুদ্র। রিং হচ্ছে। যতবার রিং হচ্ছে রুদ্রর হার্টবিট বেড়েই চলেছে। ফোনটা কেটে যাবে এমন সময় ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর শুনে ফোনটা কেটে দেবে কি রুদ্র? কি মনে হতেই আবার কানে ধরল। হ্যাঁ, হ্যালো, রুহি আছে? ওপাশ থেকে উত্তর ভেসে এলো, তুমি কে বলছো? রুদ্র মনে মনে ভাবছে, কেন রুদ্র ফোনটা করতে গেলি? মনে তো হচ্ছে এটা রুহির বাবা। ওপাশ থেকে আবার গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, কি হলো? উত্তর দাও, কে বলছো? আঙ্কেল, আমি রুদ্র, রুহির বন্ধু। রুহি আছে? আসলে ও ক্লাসে আসছে না, তাই আর কি ফোন করে খবর নিচ্ছিলাম। অনেকক্ষণ ওপাশ দিয়ে কোনো উত্তর এলো না। রুদ্র আবার জিজ্ঞাসা করল, আঙ্কেল, রুহিকে একটু ফোনটা দেবেন প্লিজ। রুহির শরীরটা ভালো নেই, ওর সাথে কথা বলতে হলে বাড়িতে এসো। ওপাশ থেকে আর কোনো উত্তর এলো না। ফোনটা কেটে গেল। রুদ্র তখনও ব্যাপারটা প্রসেস করতে পারেনি। ফোনটা তখনও কানে ধরে বসে আছে। পরের দিন সকালে একটা দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো। রুদ্র একবার জোরে নিঃশ্বাস নিয়ে কলিং বেলটা বাজালো। কয়েক সেকেন্ডের মধ্যেই দরজাটা খুলে গেল। এক মধ্যবয়স্ক মহিলা দরজাটা খুলে দিলেন। মহিলা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে রুদ্রর দিকে। তোমাকে তো ঠিক চিনলাম। আমি রুহির বন্ধু। রুহি আছে? হ্যাঁ আছে, এসো, তুমি ভেতরে এসো। মহিলাটি দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। তুমি আমার সাথে এসো, দিদিমণি ঘরেই আছে। একটা ঘরের সামনে এসে দাঁড়ালো দুজন। যাও, তুমি ভেতরে যাও, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। রুদ্র দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ঘরটা মাঝারি সাইজের, খুব সুন্দর করে সাজানো ঘরটা। রুদ্র চারিদিকে চোখ বুলিয়ে নিল। ঘর লাগোয়া জানলাটার সামনে দাঁড়িয়ে আছে রুহি। রুহি? চেনা গলার স্বর শুনে পেছন ফিরে তাকালো। তুই এখানে? রুহি অবাক হয়ে তাকিয়ে আছে। কি হয়েছে তোর? কোচিং যাচ্ছিস না কেন? শরীরটা ভালো না তাই।
সেটাই তো জানতে চাইছি, কি হয়েছে তোর? সেদিন কি হয়েছিল? রুহি এবার চুপ করে রইল। রুদ্র এবার এগিয়ে এলো রুহির কাছে। বল না রুহি, কি হয়েছে তোর? আর তুই অন্ধকারকে এত কেন ভয় পাস? রুহি তখনও চুপ করে আছে। রুদ্র আবারও জিজ্ঞেস করলো, কি হলো বল, কেন তুই পড়তে যাচ্ছিস না? রুদ্র অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছে, রুহি কিছুই বলছে না। এবার রুদ্র বিরক্ত হয়ে বলল, ঠিক আছে, তুই বলবি না তো, বলতে হবে না, যা, আমি চলে যাচ্ছি। রুদ্র উঠে যাচ্ছিল, রুহি ওর হাত ধরে আটকে দিল। বলবো তোকে, তার আগে বল, সবকিছু শোনার পর আমাকে ছেড়ে যাবি না তো? না, যাব না। এবার বল কি হয়েছে তোর, কেন তুই সেই দিন ওই রকম করছিলি? তখন ক্লাস 8-এ পড়ি আমি। সেদিন সন্ধ্যাবেলা বাড়িতে বাবার এক বন্ধু, তার স্ত্রী আর তার ছেলে এসেছিল। ঘরে বসে আমি পড়ছিলাম, হঠাৎ করে কারেন্ট চলে যায়। আমি খাট থেকে নেমে মোমবাতি খুঁজছিলাম। হঠাৎ কিসের একটা আওয়াজ হয়, আওয়াজ লক্ষ্য করে সেই দিকে এগিয়ে গেছিলাম। হঠাৎ করে মুখটা কেউ যেন চেপে ধরলো। কথাগুলো বলতে বলতে ফোঁপিয়ে কেঁদে উঠল রুহি। রুদ্র রুহির হাতটা শক্ত করে ধরল। রুহি, তোর কষ্ট হলে বলতে হবে না, আমি তোকে জোর করব না। রুহি দুদিকে মাথা নাড়িয়ে বোঝালো ওর কষ্ট হচ্ছে না। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, ওই ছেলেটা আমার সাথে। রুদ্র বুঝতে বাকি রইল না রুহি কি বলতে চাইছে। রুদ্র হাতের মুঠো শক্ত করলো, চোয়াল শক্ত হয়ে উঠছে। সঙ্গে সঙ্গে কারেন্ট চলে এসেছিল। ছেলেটা আমাকে হুমকি দিয়েছিল, আমি যদি কাউকে কিছু বলি তাহলে আমার বন্ধ হবে। আমি কাউকে কিছু বলতে পারিনি। যখন আমি আর পারছিলাম না, তখন আয়ামাসিকে বলেছিলাম। আয়ামাসিও বলল কাউকে কিছু না বলতে। সেই থেকে আমার অন্ধকারে ফোবিয়া আছে। সেদিন ওই রকম অন্ধকারে আমার সেই দিনের কথাই মনে পড়ে গিয়েছিল। আমি বুঝতে পেরেছি, তোকে আর কিচ্ছু বলতে হবে না। তারপর থেকে মানুষকে বিশ্বাস করতে ভয় করে আমার। রুহি এতক্ষণ মাথা নিচু করে বসেছিল। এইসব শোনার পর তুইও আমার সাথে কোনো যোগাযোগ রাখবি না, তাই না? আরে, তোকে কে বললো আমি তোর সাথে কথা বলবো না? আমি তোর পাশে সব সময় থাকবো, কোনো দিনও নিজেকে একা ভাববি না। এবার চোখের জল মোছ আর কাল থেকে কোচিংয়ে আয়, কেমন? নোটসগুলো এনেছি, লিখে নিস। আজ আমি আসি, কাল দেখা হবে, ঠিক আছে? এই রোহি, দাঁড়া না। আরে প্লিজ শোন তো আমার কথাটা। কেন আমার পিছনে আসছিস? জানা, ওই মিতার সাথে কথা বল, নোটস দেখা, গল্প কর। আমার সাথে কেন কথা বলতে আসছিস? কলেজ থেকে বেরিয়ে রুহি আগে আগে হেঁটে যাচ্ছে, আর রুদ্র পেছন পেছন হেঁটে আসছে। উচ্চ মাধ্যমিক পাশ করে দুজনেই একই কলেজে ভর্তি হয়েছে। ওদের দুজনের বাড়ির লোকই জানে ওদের বন্ধুত্বের সম্পর্কের ব্যাপারে। তাই রুহি যখন বলল ও আর রুদ্র একই কলেজে ভর্তি হবে, তখন আর কেউ বাধা দেয়নি, বরং চিন্তামুক্ত হয়েছিল। মেয়েটা আজ বড্ড রেগে আছে। মেয়েটা যে ওর আশেপাশে আর কোনো মেয়েকে সহ্য করতে পারে না, সেটা রুদ্র জানে। কিন্তু ওই বা কি করবে? এমন ভাবে বলল যে ও আর না করতে পারেনি। আর সেই থেকে মেয়েটা ওর উপর খুব রেগে আছে। কলেজে একবারও কথা বলেনি। এবার রুদ্র ছুটে গিয়ে রুহির হাতটা টেনে ধরল। রুহি হাত ছাড়ানোর চেষ্টা করেও রুদ্রর গায়ের জোরের সাথে পেরে উঠল না। রুদ্র, ছাড় আমাকে, আমার কিন্তু ভালো লাগছে না। আমার দেরি হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে। তোর রাগ আমার উপর যে তাকানো যাচ্ছে না? রুদ্রর কথা শুনে রুহির চোখ তুলে তাকালো। চোখ দুটো ছল ছল করছে। রুদ্রর বুকটা ছেদ করে উঠল।
রুদ্র রুহির মুখটা 2 হাতে তুলে ধরল। এই কি হয়েছে তোর? কাঁদছিস কেন? আমার ভালো লাগে না, তুই অন্য কারোর সাথে কথা বললে আমার একদম ভালো লাগে না। তুই কেন বুঝিস না? ওই মেয়েটাকে আমার একদম ভালো লাগে না, সব সময় তোর সাথে চিপকে চিপকে থাকে, আমার একদম সহ্য হয় না। রুদ্র রুহির কথা শুনে হেসে ফেলল। রুদ্রর ইচ্ছা হলো রুহিকে আরো একটু রাগাতে। বুঝলুম, তাহলে ওকে বলবো ও যেন তোর সাথে চিপকে চিপকে থাকে। রুহি রুদ্রর মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। রুদ্রকে হাসতে দেখে রুহি বুঝতে পারছে যে রুদ্র ওর সাথে মজা করছে। রুদ্র, তুই এবার কিন্তু আমার কাছে মার খাবি। এই বলে রুদ্রর মাথার চুল টেনে ধরল। রুহির লাগছে, ছাড় মা, ছেড়ে দে, আর বলবো না, সত্যি বলছি। রুহি রুদ্রকে ছেড়ে দেয়। বাপ রে, চুলগুলো মনে হয় সব ছিঁড়েই দিলি। রুহি আবার রুদ্রর মাথার চুল টেনে দিয়ে বলল, আবার যদি তোকে ওই মিতার সাথে দেখি তাহলে তোর মাথায় যে কটা চুল আছে সব ছিঁড়ে নেবো আমি। চল, এখন বাড়ি যাব, অনেক দেরি হয়ে গেছে। চল। কলেজে 25শে বৈশাখ উদযাপন হবে। রুহি পড়াশোনার পাশাপাশি খুব ভালো গানও করে। বলা হয়েছিল যারা পারফর্ম করতে চাও তারা যেন এরিয়ান রুমে দেখা করে। রুহি একদিন ক্লাসের ফাঁকে এক বান্ধবী মোহনাকে নিয়ে এগিয়ে গিয়েছিল ওই রুমের দিকে, কিন্তু দরজার কাছে এসেই একটা সুন্দর পুরুষ কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনতে পায়, আর তাতেই ওর পা দুটো থমকে যায়। কি রে, দাঁড়িয়ে পড়লি কেন? চল। মোহনাকে টেনে ও ভেতরে নিয়ে এসেছিল। দাদা দিদিদের মধ্যে দিয়ে ভেতরে ঢুকেই রুহির চক্ষু চড়ক গাছ সেই মানুষটিকে দেখে। সে তখনও চোখ বন্ধ করে গিটার বাজিয়ে গেয়ে চলেছে, আর রুহি মন্ত্রমুগ্ধের মতো সেই দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তোরি, বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তোরি, এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে, এ দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। গানটা গেয়ে চোখটা খুলল রুদ্র। খুলে চোখের সামনে দেখে যে বন্ধুরা ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। ও চোখের ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে। একজন ওকে সামনে তাকাতে ইশারা করে। রুদ্র সামনে তাকিয়ে দেখে রুহি ওর দিকে কিছুটা অবাক, কিছুটা মুগ্ধতা নিয়ে তাকিয়ে রয়েছে। রুহি অবাকের চরম সীমায় পৌঁছে গেছে। রুদ্র যে এত ভালো গান করে সেটাও এত দিনেও জানতে পারেনি। কিছুটা অভিমান হলো। পাশ থেকে একজন মেয়ে বলে উঠল, তুমি কি নাম লেখাতে এসেছো? রুহি চমকে ওঠে। হ্যাঁ, আমি আমি আসলে এখানে নাম লেখাতে এসেছিলাম। বাইরে বললো যে পারফর্ম করতে হলে এখানে নাম লেখাতে হবে। আরেকজন মেয়ে বলে উঠল, আচ্ছা সে হবে,
আগে বলো কোন বিভাগে নাম লেখাবে, নাচ, গান না কবিতা? গান, গানের নাম লেখাবো। আর চোখে একবার রুদ্রকে দেখে নিল। ও আচ্ছা, তা একটা গান তো শোনাও, তারপর নয় নামটা লিখবো। গান শোনাতে হবে? তা শোনাতে হবে না, নয়তো এমনি এমনি নাম নিয়ে নেব। রুহি একবার রুদ্রর দিকে তাকালো, তারপর চোখ বন্ধ করে গান ধরল। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথে নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। সবার হাততালির আওয়াজে ও চোখ খুলে তাকায়। সবাই হাসি মুখে হাততালি দিয়ে যাচ্ছে, আর রুদ্র ওর দিকে হাসি মুখে তাকিয়ে আছে। ওয়াও, তুমি তো দারুণ গান করো। ঠিক আছে, তোমার নাম নিশ্চয়ই নেব। ওইখানে যাও, সৌভিক আছে, ওখানে গিয়ে নামটা লিখিয়ে দাও। আর রুদ্র, তুই ডুয়েট গাইবি রুহির সাথে। কি গান গাইবি ঠিক করে নিস তোরা। আর বাকিরা কাল রিহার্সালে আসবে। এখন সবাই চলো এখান থেকে। সবাই রুম থেকে বেরিয়ে যায়, শুধু রুদ্র আর রুহি ছাড়া। রুহি যে ওর উপর অভিমান করে আছে সেটা রুদ্র বুঝতে পেরেছে, তাই সে এগিয়ে এলো রুহির কাছে। তো কি গান গাইবি, কিছু ভাবলি? রুহি এতক্ষণ চুপ করেছিল, এবার ও রুদ্রর দিকে তাকিয়ে বলল, তুই কেন বলিসনি তুই গান গাইতে পারিস? এমন ভাবে সুযোগ হয়নি জানানোর। আসলে আজ যখন জানলাম 25শে বৈশাখ উদযাপন হবে, তখন ভাবলাম নাম লেখানোই যায়। তোর সাথে আমার কথা নেই, আমি সুজাতার দিকে বলে দেব তোর সাথে আমি ডুয়েট গাইতে পারবো না। এই বলে রুহি চলে যেতে গেলে রুদ্র ওর হাত ধরে টান দেয়। রুহির টাল সামলাতে না পেরে সোজা গিয়ে পড়ে রুদ্রর বুকের ওপর। রুদ্র রুহির চেয়ে বেশ খানিকটা লম্বা। রুহির মাথা শেষ হচ্ছে রুদ্রর থুতনির কাছে। রুহি মুখ তুলে দেখে রুদ্র ওর দিকে তাকিয়ে আছে। রুদ্রর এই দৃষ্টি রুহির শরীরে একটা শিহরণ সৃষ্টি করছে। রুহি চোখ না, ছাড় আমাকে। রুহির কথাতে রুদ্র সম্বিত ফেরে। সে রুহিকে ছেড়ে দুবার পেছনে সরে যায়। সরি রুহি। রুদ্র মাথা নিচু করে কথাটা বলল। রুহি রুদ্রর মুখটা দেখে ফিক করে হেসে ফেলল। সেটা রুদ্র দেখতে পেল। কি গান গাইবো ঠিক করা যাক, চল। এই বলে রুহি এগিয়ে গেল সামনে পাতা বেঞ্চগুলোর দিকে। কিরে, কত দূর? এই তো ঢুকছি। ফোন হাতে রুহিকে ইউনিয়ন রুমে ঢুকতে দেখে রুদ্র ফোনটা কেটে দেয়। কিরে, আজকেও রিহার্সালে আসবে না? মনে হয় না, আকাশে যা মেঘ জমেছে, বৃষ্টি হতে পারে, তাই হয়তো কেউ আসেনি। আচ্ছা ওই সব ছাড়, চল রিহার্সালে বসা যাক। কথাটা বলে রুদ্র হাতে গিটার তুলে নেয়। আজ এটা নয়, ওটাতে গান ধরবো। রুদ্র অবাক হয়ে রুহির দিকে তাকালো, দেখলো রুহির সামনে রাখা তানপুরাটার দিকে তাকিয়ে আছে। রুদ্র মুচকি হেসে বলল, আচ্ছা।
রুহি এগিয়ে গিয়ে তানপুরাটা নিয়ে নিচে পাতা কার্পেটের ওপর বসালো। একের পর এক গান ধরেই যাচ্ছে রুহি। রুদ্র ওকে সাথ দিচ্ছে। হঠাৎ দমকা হাওয়ায় রুমের জানলার পাল্লাগুলো খুব জোরে ধাক্কা খেতে শুরু করলো। রুহি তানপুরাটা রেখে ছুটে গেল জানলার দিকে। রুদ্র দেখলো দমকা হাওয়ায় রুহির চুলগুলো উড়ছে। রুদ্র এগিয়ে গেল সেই দিকে। রুদ্র গিয়ে রুহির পেছনে দাঁড়ায়। রুহি তখনও চোখ বন্ধ করে দাঁড়িয়ে রয়েছে। বজ্রবিদ্যুতের আওয়াজে রুদ্র চমকে ওঠে। রুহি, বৃষ্টি শুরু হবে, চল বাড়ি চল। আর একটু দাঁড়া না রুদ্র। রুদ্র বুঝতে পারলো রুহি ওর কথা শুনবে না, তাই ও রুহির হাতটা শক্ত করে ধরে ওকে নিয়ে কলেজ থেকে বেরিয়ে আসে। রাস্তায় অটো আর ট্যাক্সি কিছু চোখে পড়ছে না। গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়েছে। দেখলি তো, এবার বাড়ি কি করে যাবি? রুদ্র বিরক্তি নিয়ে কথাটা বলল। অমন করে বকছিস কেন? আমি কি জানতাম এক্ষুনি বৃষ্টি শুরু হয়ে যাবে? তুই না কিচ্ছু জানতিস না। এবার তাড়াতাড়ি বাড়ি চল, না হলে বৃষ্টিতে ভিজতে হবে। ভিজবো? কি আছে, আমার তো বেশ লাগে বৃষ্টিতে ভিজতে। আমারও তো জানা আছে তোর বৃষ্টিতে ভিজতে কেমন লাগে, তারপর জ্বরে পড়লে কেমন লাগে, তারপর বলবি রুদ্র আমার খুব শরীর খারাপ রে, আমি না কলেজে যেতে পারবো না। কথাগুলো রুদ্র রুহিকে নকল করে বলেছে। রুহি রুদ্রর দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। তুই আমাকে নকল করছিস? দাঁড়া, তোর হচ্ছে। রুদ্র এতক্ষণ রুহির হাত ধরেছিল। এবার রুদ্র রুহির হাত ছেড়ে দিয়ে দৌড়তে শুরু করেছে। রুহিও তার পেছন পেছন দৌড়চ্ছে। বৃষ্টির বেগ বাড়তে থাকায় রুদ্র সামনে একটা শেড দেখতে পেয়ে তার তলায় গিয়ে দাঁড়াল। এদিক ওদিক তাকিয়ে রুহিকে কোথাও দেখতে পাচ্ছে না। আরে কোথায় গেল মেয়েটা? এক্ষুনি তো আমার পেছনে পেছনে আসছিল, গেল কোথায়? উফ, এই মেয়েটা না। কথাটা বলতে গিয়ে থেমে যায় রুদ্র। সামনের দিকে তাকিয়ে দেখে রুহি বৃষ্টির মধ্যে দুদিকে দুহাত মেলে চোখ বন্ধ করে বৃষ্টিতে ভিজছে। রুদ্রর ঘোর লাগছে। কেন এই বৃষ্টিগুলো তোকে ছুঁয়ে যাচ্ছে রুহি? আমি কেন তোকে ছুঁতে পারছি না? খুব হিংসে হচ্ছে এই বৃষ্টির ফোঁটাগুলোকে। তুই কি কোনোদিনও আমার মনের কথাগুলো বুঝতে পারবি না? গাড়ির হর্নের আওয়াজে রুদ্র দ্রুত সম্বিত ফেরে। সে হাত দেয়। রুহি, বৃষ্টিতে ভিজিস না, শরীর খারাপ করবে। রুহি চমকে উঠে তাকালো রুদ্রর দিকে। রুদ্র শুকনো একটা ঢোক দিল। রুহির ভেজা গোলাপি ঠোঁটটা বড্ড টানছে ওকে, মনে হচ্ছে একবার ছুঁয়ে দিতে। নিজের ইচ্ছেগুলোকে দমিয়ে দিল নিজের মধ্যে। অনেক ভিজেছিস, এবার চল আমার সঙ্গে। রুদ্র ওকে টানতে টানতে শেডের তলায় নিয়ে এলো। রুদ্র সবসময় টি শার্টের ওপর একটা জামা পরে। জামাটা খুলে রুহির গায়ে জড়িয়ে দিল। রুহি তখন ঠান্ডায় কাঁপছে। নে, আরো ভেজ বৃষ্টিতে। আচ্ছা তুই এখানে দাঁড়া, আমি দেখি গাড়ি পাই কিনা। রুদ্র বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেল। রুহি ওর যাওয়ার দিকে অবাক চোখে তাকিয়ে রইল। আজ রুদ্রর চোখে আমি অন্য কিছু দেখলাম। না না, আমি একটু বেশি ভাবছি। কিছুক্ষণের মধ্যেই রুদ্র কোথা থেকে একটা ট্যাক্সি ধরে আনলো। রুহি, উঠে আয়। রুহি পেছনের সিটে উঠে বসলো। তুই কি সামনেই বসবি? হ্যাঁ, আমি সামনেই বসবো, তুই পেছনে আরাম করে বস। রুহি আর কিছু বললো না। ওর বেশ ঠান্ডাও লাগছে, জ্বর এলে মুশকিল হবে। না, বাড়ি গিয়ে ওষুধ খেতে হবে, না হলে প্রোগ্রামটাই মাটি হয়ে যাবে। পঁচিশে বৈশাখ উপলক্ষে কলেজ সেজে উঠেছে। চারিদিকে সাদা শাড়ি আর পাঞ্জাবি পরিহিত ছেলেমেয়েদের ঢল লেগেছে। রুদ্র গেটের কাছে ফুল লাগাতে ব্যস্ত।
পাশ থেকে সৌমেন বলে উঠল, কিরে বৌদির দেখা নেই, কি ব্যাপার? এই তুই চুপ করবি, অনেকক্ষণ ধরে ফালতু বকছিস। আরে বাস ভাই রুদ্র, চোখটা তুলে দেখ কি আসছে। রুদ্র বিরক্তি নিয়ে সৌমেনের দিকে তাকালে সেই রুদ্রর মুখটা ধরে উল্টো দিকে ঘুরিয়ে দিল। রুদ্রর মুখটা হা হয়ে গেছে, এত বড় হা হয়েছে যে একটা রসগোল্লা ঢুকে যাবে। সৌমেন হাত দিয়ে রুদ্রর হা হয়ে থাকা মুখটা বন্ধ করে দেয়। মুখটা বন্ধ কর ভাই, মাছি ঢুকে যাবে যে। রুহি কলেজের গেটের কাছে এসে দেখে রুদ্র গেটের কাছে ফুল লাগাচ্ছে। কি রে, ওরকম হ্যাবলা কান্তর মতো হা করে তাকিয়ে আছিস কেন? ভালো লাগছে না তাই না? দেখ না, শাড়িটা ঠিক মতো পরতেও পারিনি। রুদ্র তখনও রুহির দিকে হা করে তাকিয়ে আছে। অপূর্ব। হ্যাঁ, কি বললি? সৌমেন রুদ্রর হাতে চিমটি কাটে। এই, কি হলো? কই কিছু না তো। তাহলে চিল্লালি কেন? আরে মশা কামড়ালো। উফ, তোরা না, আমি ভিতরে গেলাম, প্রোগ্রাম শুরু হতে আর বেশি সময় নেই। রুহি ভেতরে চলে যেতেই সৌমেন চেপে ধরল রুদ্রকে। এই শালা, তুই কবে বলবি বলতো ওকে নিজের মনের কথাটা? ভয় করে রে, যদি ও আমাকে ভুল বোঝে তখন। এই করে করে যদি ওর কাউকে পছন্দ হয়ে যায় তখন তুই পারবি তো থাকতে? কি করবো বলতো, আমার মনে ওর জন্য যে অনুভূতি আছে সেই অনুভূতি ওর মনে আমার জন্য নেই। তুই কি ওর মনের মধ্যে ঢুকে দেখেছিস যে ওর মনে তোর জন্য কোনো অনুভূতি নেই? না তোকে ও বলেছে কোনটা? মানে? তুই একটা আস্ত গবেট, তোর আশেপাশে ও কোনো মেয়েকে সহ্য করতে পারে না, তোকে ছাড়া ওর একটা দিনও কাটে না। আরে ও নিজের মনের অনুভূতিগুলো নিজেই বুঝতে পারছে না, তাই বলছি সময় থাকতে বলে দে। এরপর তোদের নাম অ্যানাউন্স হবে, তোরা রেডি তো? ও সুজাতা দি, আমার না খুব ভয় করছে, আমি পারবো তো? সব পারবি, রুদ্র আছে তো, ভয় কিসের? ওই ছাগলটার কথা বাদ দাও তো। রুদ্র পাশে দাঁড়িয়ে ওদের কথাই শুনছিল। রুহি যেই ওকে ছাগল বলল তখন রুদ্র বলে উঠল, আমি যদি ছাগল হই তুই তাহলে পেতনি। এই, তুই কি বললি? আমি পেতনি? এই বলে রুদ্রর চুলের মুঠি ধরে নাড়াতে লাগলো রুহি। বেচারা জোরে চিল্লাতেও পারছে না, সে করুণ চোখে রুহির দিকে তাকিয়ে আছে। রুহি চুলটা ছেড়ে দেয়। সব চুল ছিঁড়ে দিল আমার। তাই ভাবলাম আজকে একটু স্টাইল মেরে গান গাইবো, মেয়েরা একটু ক্রাশ খাবে, সব ভণ্ড করে দিল। এদের কাজ দেখে পাশে দাঁড়িয়ে সুজাতা হেসেই যাচ্ছে। বাহ বাহ, ভাইটার ওপর মায়া হয় না বলো? ভাইটা এভাবে মার খাচ্ছে আর তুমি হাসছো। ওদের কথার মাঝে ওদের নাম অ্যানাউন্স হয়। রুদ্র একটা চেয়ারের উপর নিজের গিটারটা নিয়ে বসলো, আর রুহি তারপরটা নিয়ে নিচে পাতা একটা কার্পেটের উপর বসলো। দুজন দুজনের দিকে তাকিয়ে গান শুরু করলো। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জায়। প্রাণ চায় চক্ষু না চায়, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যায় সজায়। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জায়। প্রাণ চায় চক্ষু না চায়। তানপুরা আর গিটারের অসাধারণ মেলবন্ধনে ওদের যুগলবন্দি সবার মন ছুঁয়ে যাচ্ছে। সবাই হাততালিতে ভরিয়ে দিচ্ছে। অনুষ্ঠান শেষে সবাই যে যার বাড়ি ফিরে গেছে। রুদ্র আর বন্ধুরা সবকিছু গুছিয়ে রাখছিল। রুহি এবার এগিয়ে এলো রুদ্রর দিকে। কিরে, আজ বাড়ি যাবি নাকি এখানেই থাকার প্ল্যান আছে, কোনটা?
এই তো হয়ে গেছে, চল। চল মানে কি? তুই যাবি বাইকে আর আমি তো যাবো অটোতে। তুই চলে যা, আমি মোড়ের মাথা থেকে অটো ধরে নেব। অটো ধরতে হবে না, আমি তোকে বাড়ি ছেড়ে দিয়ে আসছি, চল। কিন্তু কোনো কিন্তু না, উঠে বস। রুহি বাইকে উঠে বসতেই রুদ্র বাইক স্টার্ট দেয়। তিন বছর পর ফোনের কর্কশ আওয়াজে রুহির ঘুমটা ভেঙে যায়। বিছানায় ছেড়ে ফোনটা কোন রকমে রিসিভ করে কানে ধরল। বল, এত সকালে ফোন? বিকালে দেখা করবি, কথা আছে তোর সাথে। আচ্ছা, কোথায়? বাগবাজার ঘাট, বিকেল 5টা। কি হয়েছে বল, হঠাৎ আজকে এখানে ডাকলি? তোকে কিছু কথা বলার আছে আমার। কি কথা? আসলে আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছিস মানে? কোথায় যাচ্ছিস? ক্যালিফোর্নিয়া, হায়ার স্টাডিজের জন্য। রুহি কানে আর কোনো কথা যাচ্ছে না। ও ঠিক শুনছে তো, রুদ্র ওকে ছেড়ে চলে যাবে। রুহির চোখটা ঝাপসা হয়ে গেছে। তুই মিথ্যা বলছিস তাই না? তুই কোথাও যাচ্ছিস না আমাকে ছেড়ে। তুই তো বলেছিলিস তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না। আরে আমি তো তোকে ছেড়ে কোথাও যাচ্ছি না, কয়েক বছরের জন্য শুধু দেশের বাইরেই যাচ্ছি। রুহি এবার এগিয়ে গিয়ে রুদ্রর জামার কলারটা টেনে ধরে পড়ল। তুই যেতে পারিস না আমাকে একা রেখে। আর তুই এতদিন আমাকে কেন বলিসনি তুই ক্যালিফোর্নিয়া যাচ্ছিস? রুদ্র মনে মনে বলে ওঠে, বল রুহি, আমি যেটা ভাবছি একবার বল, না হলে যে বড্ড দেরি হয়ে যাবে। বল রুহি, প্লিজ। আর মুখে বলে, আমি বলার সুযোগ পাইনি। রুহি মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে। যাস না রুদ্র, প্লিজ। আমি পারবো না তোকে ছাড়া থাকতে। রুহি নিজের মনেই বিড়বিড় করছে। রুদ্র ওর সামনে বসে পড়ে। আমাকে যেতেই হবে রুহি, প্লিজ বোঝার চেষ্টা কর। রুহি এবার নিজের চোখের জল মুছে উঠে দাঁড়ালো। তুই যেতে যাবি তো যা, আমি আটকাবো না। রুহি ওখান থেকে চলে গেল। রুদ্র ওর জামার দিকে তাকিয়েছিল। একদিন তুই তোর মনের অনুভূতিগুলো ঠিক বুঝতে পারবি। ড্রাইভারের ডাকে রুহির জবাব ভাঙে। চোখ বন্ধ করে বসেছিল, কখন যে চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। ম্যাডাম, हम पहुंच गए। ভাড়া মিটিয়ে গাড়ি থেকে নেমে এলো। ব্যাগ থেকে ফোনটা বের করে দেখলো রুদ্রর কয়েকটা মেসেজ ঢুকছে। কিরে, কোথায় আছিস? আমি এয়ারপোর্টের বাইরের একটা ক্যাফেতে ওয়েট করছি। রুহি রিপ্লাই করলো, নাম কি ক্যাফেটার? সঙ্গে সঙ্গে ওপাশ থেকে উত্তর এলো, কফি কোজি। রুহি একবার চারিদিকে চোখটা বুলিয়ে দেখলো ওর সোজাসুজি ক্যাফেটা। রুট ক্রস করে ক্যাফেটার সামনে আসতেই দেখলো ক্যাফের দরজা খুলে এক 26-27 বছরের ছেলে বেরিয়ে আসছে। ব্ল্যাক জিন্স, সাদা টি শার্টের উপর কালো লেদারের জ্যাকেট, চোখে সানগ্লাস, ব্যাগ ব্রাশ করা চুল, মুখে হালকা দাড়ি। রুদ্রকে দেখতে পেয়ে রুহি ছুটে গিয়ে রুদ্রর বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল। রুদ্র দু হাতে জড়িয়ে ধরল রুহি। রুদ্রর বুকে মুখ খুঁজে ফুঁপে কেঁদে উঠল সে। এতদিনের অভিমানের পারদ একটু একটু করে গলতে শুরু করেছে। আর দূরত্ব নয়, এবার ওরা কাছে কাছে আসবে। কি রে, ছাড়বি নাকি এইভাবেই জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকবি? দেখ, আমার কিন্তু অসুবিধে নেই,
আমার বেশ মজাই লাগছে। রুহি রুদ্রর বুকে মুখ গুজে রুদ্রর বুকে কিল মারল। তুই খুব বাজে, খুব। এইভাবে আমাকে একা রেখে দিয়ে চলে গেলি। ভাবি শোনি আমি কি করে থাকবো তোকে ছাড়া। আর কোথাও যাবো না তোকে ছাড়া। তার আগে তোকে আমার কিছু কথা বলার আছে। কি কথা? কতবার ভেবেছি আপনা ভুলিয়া তোমারও চরণে দেব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছি আপনা ভুলিয়া তোমারও চরণে দেব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছি আপনা ভুলিয়া। চরণে ধরিয়া তব কহিব প্রকাশী গোপনে তোমারে সখা কত ভালোবাসি। চরণে ধরিয়া তব কহিব প্রকাশী গোপনে তোমারে সখা কত ভালোবাসি। ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমারও চরণে দেব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া। ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গোপনে পূজিব একাকী। ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গোপনে পূজিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয়ে, কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়। আপনি আজিকে যবে শুধাইছ আসি, আপনি আজিকে যবে শুধাইছ আসি, কেমনে প্রকাশী কব কত ভালোবাসি। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমারও চরণে দেব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া। ভালোবাসি তোকে, কবে থেকে জানি না, কিন্তু ভালোবাসি, খুব ভালোবাসি। আমাকে ফিরিয়ে দিস না প্লিজ, কারণ তোকে ছাড়া। রুদ্রর গলা ধরে এসেছে, রুহির চোখ ছলছল করছে। ও
ও তো ভালোবাসে রুদ্রকে। নিজের মনের অনুভূতিগুলো বুঝতে সময় লেগেছে, তাও ভালোবাসে ওকে। রুহি আবারও রুদ্রর আউচ লাগে যে প্রিয়। ওই প্রিয়টিও হতে পারবো না তোর কাছে। যেমন রুহি ছিলাম তেমনই থাকবো। আমাদের সম্পর্কের সমীকরণটা খালি পাল্টাবে, আমি পাল্টে যাব না। রুহি মুখ তুলে রুদ্রর চোখের দিকে তাকাল। ভালোবাসি। কথাটা বলে রুদ্রর ঠোঁটে ঠোঁট ডোবালো রুহি। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। কলকাতার বৃষ্টিস্নাত বিকেলে বৃষ্টিতে ভিজতে থাকা দুই কপত কপতে প্রথম চুম্বনের নেশায় বিভোর। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনাদের মতামত। আজকের গল্পের সূত্রধর আমি সূর্য। আজকের গল্প পাঠে ছিল নিগম। বিভিন্ন চরিত্রে তৃষা, সুপ্রভাত, তনয়, সোহেলি, দিগন্ত, ঝিনুক, সুস্মিতা, খুশি, রঞ্জুশ্রী ও সূর্য। সঙ্গীতে অনিমেষ ও বিজয়। শব্দগ্রহণে সূর্য। আবহে অরিত্র। পরিচালনায় টিম রাতের গল্প। তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।